একটা যাত্রা যেখানে ছিল দীর্ঘ পথ, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর একের পর এক বিস্ময়। ঢাকা থেকে শুরু করে খাগড়াছড়ি, তারপরে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা আমাদের সেই রোমাঞ্চকর পথ সাজেকের দিকে। কখনো ঝুম বৃষ্টি, কখনো পাহাড় জুড়ে নেমে আসা মেঘ, আবার কখনো চোখের সামনে সারি সারি সবুজ পাহাড়। আমরা এই ভ্রমণে বৃষ্টিতে ভেজেছি, পাহাড়ি খাবারের স্বাদ নিয়েছি। কালকে একবার খাইছি, এটা নাকি বিষ, তাই এই বিষ খাওয়ার জন্য আবার আসছি। পাহাড়ের বুকে ঘুরে দেখেছি স্টোন গার্ডেন, লুসাই গ্রাম, হেলিপ্যাড, আর সাথে ছিল কংলাক পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আর ভিজেছি মেঘের বৃষ্টিতে। পাহাড়ের মাঝে মেঘ ছুঁয়ে দেখার অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমাদের এবারের ভিডিও সাজেককে নিয়ে। যাত্রা শুরু শান্তি পরিবহনের নন এসি এই বাসটিতে করে। গন্তব্য ঢাকা থেকে 270 কিলোমিটার দূরের রাস্তা খাগড়াছড়িতে। ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি পরিবহনের ভাড়া 750 থেকে 800 এবং এসি এবং স্লিপার বাসের ভাড়া যথাক্রমে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। সাজেকে যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম আসতে হবে খাগড়াছড়িতে। যাত্রাপথে আমাদের প্রথম বিরতি কুমিল্লার 14 গ্রামে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিরতি দেওয়ার জন্য সেই কখন থেকে গাড়ি চালাচ্ছে, শেষ পর্যন্ত আইসা 14 গ্রামে আসছে খাদিজা ইনার কাছে। খাদিজার কাছে আইসা কিচ্ছু নাই, জাস্ট কফি আর পানি, কোনো খাবার নাই হোটেলে, মানে খুব বাজে অবস্থা। শান্তি পরিবহনে প্রথমবারের মতো যাত্রা, প্রথমে খুব অশান্তি লাগছে, বাজে চালাইছিল, রাত চালাইতেছিল, পরে ধমক দেওয়ার কারণে পরে আবার খুব গাড়ি স্লো চালাচ্ছে। এখন জানি না সকালবেলা কি হবে, আমাদের ওখানে যেয়ে সকালে 10:30 স্টপ ধরতে হবে। প্রথমবারের মতো 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে খুব সুন্দরভাবেই আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল খাগড়াছড়ির দিকে। তবে বিপত্তি বাধে বারোইয়ার হাট থেকে যে রাস্তাটা শুরু হয়েছে খাগড়াছড়ির দিকে, সেই রাস্তাতে একেবারে আঁকা বাঁকা রাস্তা, ভাঙা, উঁচু নিচু, তাই একেবারেই অস্বস্তি বোধ হচ্ছিল এই রাস্তায়। তার উপরে এই রাস্তায় আসার পরে ড্রাইভার আরো খুব বাজেভাবে চালানো শুরু করেছিল এই রাস্তাতে। এই রাস্তার এমনই বেহাল দশা, মাঝে মাঝে গাড়ি থামিয়ে গাড়িকে পাস করার জন্য সুযোগ দেওয়া হচ্ছিল। তাই এই রাস্তা দেখে একেবারে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে সকালে যখন ফজরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় তখন। ফজরের নামাজের বিরতির পর্ব শেষ করে আমরা আবারও ছুটে চলেছি পাহাড়ের প্রবেশদ্বার খাগড়াছড়ি সদরের দিকে। আমরা খাগড়াছড়ির দিকে যত এগিয়ে যাচ্ছি, মন ততটা বেশি উতলা হয়ে যাচ্ছে। আর আঁকা বাঁকা রাস্তা পার হয়ে আমরা যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিছু দূর পরেই একেবারে মেঘ আচ্ছন্ন হয়ে আমাদের গাড়িকে ঘিরে ধরেছে। আশেপাশে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এই বুঝি মেঘ ছুঁতে পারবো। সুপ্রভাত, এখন সময় সকাল 6:40। আমরা কিছুক্ষণ আগে, মাত্র 5 মিনিট আগে আমরা এই খাগড়াছড়ি কলেজ যেটা রয়েছে সরকারি কলেজে, সেখানে আমরা নেমেছি। এখন আমরা সকালে এখানে নাস্তা করব। নাস্তার পর্ব শেষ করে দেন হচ্ছে আমরা একটা সিএনজি নিব ভেবেছি। সেই সিএনজি নিয়ে আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি কলেজ গেট নেমে সর্বপ্রথম আমরা অবকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে নিয়েছি। আমরা নাস্তার পর্ব শেষ করে বের হয়েছি মাহিন্দ্রা খোঁজার উদ্দেশ্যে। আমরা যেহেতু 4 জন, তাই আমাদের প্রথম পছন্দ মাহিন্দ্রা। আমরা 8,000 টাকার বিনিময়ে 2 রাতের জন্য মাহিন্দ্রাটি ভাড়া করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাড়ি এখান থেকে ভাড়া করতে পারেন। গাড়ির ভাড়ার যে লিস্ট রয়েছে সেটি ভিডিওতেই রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন।
নাস্তার পর্ব শেষ হয়েছে। এখন আমাদের যে সিএনজিটি আছে, সাফারি সিএনজি, আমরা এটা দুরাতের জন্য ভাড়া করেছি। ৮,০০০ টাকা ভাড়া পড়েছে। সেই সিএনজি করে আমরা এখন সাজেকে দিয়ে রওনা হচ্ছি। খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর। সত্যি বলতে সাজেকের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, সাজেকে যাওয়ার যেই রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি অনেক বড় অভিজ্ঞতা। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট আমাদের মাহেন্দ্রাটি চলার পরে প্রথম বিরতি দিয়েছে বাগাইহাট আর্মি ক্যাম্পে। কারণ এখান থেকে 10:30টায় আমাদের যে স্কটটি রয়েছে, সেই স্কটটি ছেড়ে যাবে। এখন সময় সকাল ৮:৪৫। আমরা চলে আসছি বাগাইহাট যে আর্মি ক্যাম্পটি রয়েছে, সেই আর্মি ক্যাম্পের সামনে। সকাল ৭:৩০ খাগড়াছড়ি কলেজ গেট থেকে আমাদেরকে বহন করা যেই সিএনজি বা মাহেন্দ্রাটি রয়েছে, সেইটি আমাদের ওখান থেকে নিয়ে এসছে। আর আমরা প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট মতো আমাদের এই গাড়িটি চলেছে। দেন আমরা চলে আসছি বাগাইহাটে। এখান থেকে সকাল 10:৩০ স্কটটি ছেড়ে যাবে। তো আমরা এখন প্রায় ১.৫ ঘন্টার উপরে এই জায়গাটিতে অপেক্ষা করব। এখানে নানান ধরনের খাবার দাবার রয়েছে, পাহাড়ি ফল ফলাদি রয়েছে, নারকেল রয়েছে, কলা, পেয়ারা। আপনারা চাইলে এখান থেকে এসে কিছু সময় এই ফলের স্বাদ নিতে পারেন। লাল আছে, জয় হয়েছে আমার জামা। তাহলে দিচ্ছ? আশিক ক্যামেরার সামনে প্যারাটা ভালো বললো, প্যারাটা তো হলো কষ। আশিক কলা কেমন? কলা 100 একের ক। তারপর কলা কেমন? কলা তো খাই নাই ভাই, প্যারা। ও আচ্ছা, পেয়ারা আছে। হ্যাঁ, পেয়ারা প্যারা কেমন? রেকমেন্ডেশন করছিল, প্যারা তো নিলাম। কষ প্যারা খায় মজা পাই নাই, যদিও পাহাড়ি শুনলাম আর কি, জানি। সব পেয়ারা তো সেম না, তাই না? আপনার পেয়ারাটা হয়তো বা কষ্ট পড়ছে, আমারটা তো ঠিক পড়ছিল। হতে পারে, আমার তাহলে কপাল খারাপ। আপনি কলা খেয়ে দেখেন, কলাটা অস্থির। কলা খাবো, তারপর আমার ডাব আছে, পেঁপে আছে, পেঁপেও খাবো। কারণ মাত্র বাজে হলো ৯টা, 10:30 স্পট সার্ভে, কেন ১.৫ ঘন্টার সময় বাকি আছে। খাইয়া সব সাবা সাবা বানাই ফেলবো। ঠিক আছে, ওকে। আরো পেয়ারা খাবেন? নেন। সাজেকে প্রথমবার যাচ্ছি। আর ঢাকা থেকে খাগড়াছড়ি আসার জন্য এবার প্রথমবারের মতো যে বাসটি পছন্দ করেছিলাম, সেটা হচ্ছে শান্তি পরিবহন। অশান্তির একটা গাড়ি। ঢাকা থেকে মোটামুটি সে খুব রাফ চালানো শুরু করেছিল, ২-১বার বকাঝকা দেওয়ার পর ঠিকঠাক চালিয়েছে। যখন আবার এই সাজেকের যে রাস্তাটা রয়েছে, সে রাস্তায় যখন ঢুকলো, একেবারে খুব বাজে একটা সিচুয়েশন হয়েছিল। খাগড়াছড়ি নামার কিছুক্ষণ আগে তো প্রায় মুখোমুখি লেগেই যাচ্ছিল, এই একটা অবস্থা ছিল। রাস্তাটা খুবই দুর্গম এবং খুব কঠিন। প্রায় ১৫-১৬ দিন আগে আবহাওয়া দেখে সাজেক আসার একটা ফাঁকা সময় প্ল্যান করছি, যে সময় বৃষ্টি হবে অনেক বেশি, ওয়েদারও তাই দেখছি। বাগেরহাটিতে আসার পরে যা অবস্থা, পুরো ঠাডা পড়া গরম আর কি। মারাত্মক রোদ, ঠাডা পড়া গরম, কোনো বাতাস নাই, কোনো পাতা পতন উঠতেছে না। বাকিটা আল্লাহ ভরসা। সময় সকাল 10টা। গরমের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে, আর আমাদের স্পট ছাড়ারও সময় হয়ে গেছে। তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আস্তে আস্তে যাচ্ছি গাড়ির দিকে। আমাদের গাড়িটি একেবারেই সামনে, তবে বিধিবাম প্রায় 11টা বেজে গেল, স্কট ছাড়ছিল না। 11:05 মোটর সাইকেলকে প্রায়োরিটি বেসিসে আগে ছাড় দিয়ে আমাদের স্কটটি ছাড়ার যে মূল পর্ব, সেই পর্ব শুরু হয়ে গেছে। তখনই প্রফুল্লতায় আমাদের মন ভরে উঠছে। আস্তে আস্তে সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছিল পাহাড়ের। একটা পাহাড় পেরিয়ে আরেকটা পাহাড়, একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ। রাস্তা কখনো উপরে উঠছে, আবার কখনো নিচের দিকে নেমে যাচ্ছে। আবার কোথাও রাস্তায় এমন ভাবে বাঁক নিয়েছে, মনে হয় সামনে আর কোনো পথ নেই, কিন্তু বাঁক ঘুরতে সামনে খুলে যায় নতুন আরেকটি পাহাড়ি দৃশ্য। আমরা এখন যে জায়গাটিতে আছি, এটা হচ্ছে মাসালং আর্মি ক্যাম্প। এখানে আমাদের একটা বিরতি দেওয়া হয়েছে। ওদিক থেকে যে স্কট গুলো ছেড়ে আসছে, সেই স্কট গুলো এখন রওনা হবে। সেই স্কট গুলো এখান থেকে বেরিয়ে যাবে, আর সাথে সাথে আমাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে।
মাসালং আর্মি ক্যাম্প পার হতেই পাহাড়ের আসল সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরে দিয়েছে। আস্তে আস্তে বাতাসের অনুভূতি বদলাচ্ছে, সবুজের রং আরো গভীর হচ্ছে, আর দূরের পাহাড়গুলো একটার পর একটা স্তরের মতো দাঁড়িয়ে আছে। কখনো মনে হচ্ছিল আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি না, বরং পাহাড়ের বুক চিরে কোনো অজানা এক পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। চোখের সামনে বিস্তীর্ণ নীল আকাশ, সবুজ পাহাড়, কখনো ছোট ছোট পাহাড়ি বসতি, আর কখনো সবুজে ঢাকা ছোট বড় অসংখ্য অজস্র পাহাড়, কখনো দূরে হারিয়ে যাওয়া এক অপলোক রাস্তা, আর কখনো এমন দৃশ্য যেখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যতই বড়ই শহর তৈরি করুক, প্রকৃতির সামনে আমরা আসলে কতটাই ছোট। আমরা সাজেকের একেবারে কাছাকাছি চলে আসছি, আর অথবা 2-2.5 কিলো বাকি আছে। এখন আরেকটা বিরতি দেওয়া হয়েছে, অনেক খাড়া রাস্তা, সিএনজি গাড়ি যেগুলো ছিল উঠতে উঠতে গুলো সব ইঞ্জিন গরম হয়ে গেছে, তাই এখানে একটা বিরতি দেওয়া হয়েছে। পাশেই একটা ঝর্ণা রয়েছে, চলুন আপনাদেরকে সেই ঝর্ণাটা আগে ঘুরিয়ে দেখাই। পাহাড়ের বৃষ্টি আর সমতলের বৃষ্টি এক নয়। সমতলে বৃষ্টি মানে অনেক সময় শুধু ভেজা রাস্তা, কিন্তু পাহাড়ে বৃষ্টি মানে চারপাশের পুরো পরিবেশটাই একেবারেই বদলে যাওয়া। আমাদের বিরতির ওই সময়টাতে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, আর মনে হচ্ছিল সাজেকে বৃষ্টি আমাদেরকে নতুন করে অভ্যর্থনা জানাচ্ছে, নতুন মেহমানকে স্বাগত জানিয়ে বলছে, এসো বৃষ্টিতে ভিজে যাও পাহাড়ের এই চূড়ার মাঝে। আমরা আস্তে আস্তে আমাদের যে রিসোর্টটি রয়েছে সেই রিসোর্টের একেবারে কাছে পৌঁছে গেছি। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল রিসোর্টের কর্তৃপক্ষের লোকজন। মেঘের উপরে আমাদের 2 দিনের জন্য যে বাড়িটি রয়েছে, যে বাড়িটি আমরা 2 দিনের জন্য ভাড়া করেছি, সেই বাড়িটি আজকে আপনাদের আগে ঘুরে দেখেন, আসেন আমার সাথে। আমাদের এখানে মোট 2টো কটেজ রয়েছে। একটি হচ্ছে এই একটা, ডান পাশে একটা, ডান পাশে যেটা সেটা আমরা নিয়েছি, আর বাম পাশে হচ্ছে আশিকরা আছে। চলেন আপনাদেরকে একটা রুম টুর দিয়ে। এখান থেকে খুব সুন্দর একটি মেঘের ভিউ দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই জায়গাটা, যেটা একটা বলে তোমার একটা স্পেস রয়েছে, যে 2টা রুম আছে, 2টার মধ্যে একসাথে আমরা এখানে মিট করতে পারবো। আর ওখান থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেখেন এখান থেকে সামনে যে ভিউটা আছে প্রপারলি দেখা যাচ্ছে। এখানে যখন মেঘ থাকবে সকালবেলা, তখন আরো বেশি সুন্দর লাগবে। এটি হচ্ছে আমাদের আগামী 2 দিনের জন্য রুম। এই 2 দিনের জন্য আমরা এখানে থাকবো। আগে আপনি যে সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাটা সেটা আগে দেখে আসেন। এই যে দেখুন, অসাধারণ একটি জায়গায়, অসাধারণ বাতাস। যতক্ষণ আমরা সাজেকের এই জায়গাটাতে ছিলাম, যখন আসছিলাম সাজেকে খাগড়াছড়ি থেকে, অজস্র গরম, মারাত্মক লেভেলের গরম ছিল। যখন সাজেকে ঢুকছিলাম বৃষ্টি শুরু হয়েছে, আর এখন এই জায়গাটা একেবারেই ঠান্ডা। খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে এখানে বসা যাবে, এখানে সুইং করা যাবে। আর এখান থেকে যখন সকালে মেঘ দেখা যাবে, তখন মন প্রাণ একেবারে ভরে উঠবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। এই তোমরা কি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছো? ইয়েস, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। টেস্ট মি।
উইথ লেম্বু। হাই প্রতিবেশী, এনাদের প্রতিবেশী কোথায়? আমার প্রতিবেশী ভিতরে ভিডিও করতেছে। ও, মানে আমার কাছে মনে হয়েছে আমার এই পর্যন্ত worth it, মানে কোনো যদি আমি কোনো এটা দুটো আমি খাবো ব্যাপারটা তা না, একটা আমার আর একটা আমার বউর। আমি দেখাতে চাচ্ছিলাম যে এই পরিবেশটাতে বসে সারাদিনের ক্লান্তি, গরম, অজস্র গরম, মানে মারাত্মক গরম, এই গরমের যতবারই আমরা পাহাড়ে এসেছি গরম পেয়েছি, তবে এই জায়গাটা এখন খুব ভালো লাগছে। রুমে প্রথমেই যে অনেক বড় একটি খাট রয়েছে, বিশাল বড় একটি খাট, রাউন্ড শেপের। আর এখান থেকে যদি আমরা আসি, এখানে একটি আলমারি রয়েছে, এই যে আলমারিটা সুন্দর। আর ওয়াশরুমটা এদিক থেকে এসে, এই যে ওয়াশরুমটা খুব গোছানো এবং মোটামুটি বড়ই রয়েছে। একটা বেসিন রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। এখন দেখা যাক, এখন যেই বাতাসটা রয়েছে সেই বাতাসটা আমরা সারা দিন একটা ভাইবটা পাই কিনা। আমরা যে রিসোর্টটিতে উঠেছি এটি সারা লুসাই ইকো রিসোর্ট। প্রতি রাত 5,500 টাকার বিনিময়ে এক একটি কটেজ ভাড়া নিয়েছি 2 রাতের জন্য। আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে সাজেক, এই দীর্ঘ যাত্রায় কিছুটা ক্লান্ত, তাই দুপুরের খাবারটা আমরা আমাদের রিসোর্টে বসেই সেরে ফেলেছি। খাবার দাবার পর্ব শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে ঠিক সন্ধ্যার পরে বের হয়েছি সাজেকের এই পাহাড়ি রাস্তা ঘুরে দেখার জন্য। কিছুটা সময় হাঁটাহাঁটি আর হালকা কেনাকাটা করে আমরা এগিয়ে যাচ্ছি একটি ভাইরাল চায়ের দোকানে। শুনেছি এখানের চা নাকি খুবই নামকরা। ভাইরাল দোকানে চা খেয়ে যদি একটু ভাইরাল হতে পারি সেই আশায় চলে গিয়েছি এই ভাইরাল চায়ের দোকানটিতে। চা কেমন আসে? না, চা ওভারঅল সুন্দর আছে, অ্যাজ ইউজুয়াল যেমন হয় দুধ চা। বাস হিসাবে স্পেশালি আমি তেমন কিছু পাইলাম না, বাট দুধ চা ঠিক আছে। তবে যে বানাইছে মাশাআল্লাহ চাটা অনেক সুন্দর বানাইছে। চা পানের পর্ব শেষ করে আমরা চলে এসেছি সাজেকের অন্যতম ভাইরাল রেস্টুরেন্ট মন্টানা রেস্টুরেন্টে। বলে রাখা ভালো, এই মন্টানার ঠিক পেছনেই আমাদের যেই রিসোর্টটি রয়েছে সারা লুসাই ইকো রিসোর্টের অবস্থান। মন্টানা রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই অসাধারণ, খুব সুন্দর এবং অ্যাস্থেটিক লেগেছে। তার বাইরের যে অংশ রয়েছে সেই বাইরের অংশে গানের যে আয়োজন করা হয়েছে সেই গানের আয়োজনটি আরো বেশি অনবদ্য লেগেছে। জানি না তোর শুনে রোদ্দুপুরে কোরআনা রে অতীত আমার মনে এই জন্মে থাকবো না তোমার বাসনা সখী, তোমার বাসনা আগের জন গেল বৃথায়। আমার নৌকা যেন ডুবে না, খবরদার ও মাঝি, খবরদার ও মাঝি, খবরদার। অসাধারণ মনোমুগ্ধকর গানের পরিবেশনা শেষ করে আমরা খেতে বসেছি। রাতের খাবারের আয়োজনে রয়েছে বারবিকিউ চিকেন, পরোটা আর এখানের স্পেশাল ফিচার ব্যাম্বু চিকেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছি রুমে।
ঘুম থেকে উঠতে হবে সকালবেলা, তাই খাওয়া দাওয়ার পর্বটা আগে আগে সেরেই রেস্ট নিতে হবে। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাচ্ছি সাজেকে আমাদের 2 দিনের বাড়ি সারা লুসাই ইকো কটেজ থেকে। এখন সকাল হয়ে গেছে, আকাশে প্রচুর মেঘ জমে গেছে, যার কারণে এই যে জায়গাটি আছে মেঘের যে স্তরটা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। গতকালকে মোটামুটি দুপুর পর্যন্ত একটু গরম ছিল। তবে যদি আমার মনে হয় মেঘটা যদি কেটে যায়, মেঘের যে স্তরগুলো রয়েছে, একেবারে সাদা শুভ্র যে মেঘের স্তরটা রয়েছে, সেটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আমরা অপেক্ষা করছি যে আরেকটু সময় পার হলেই এই জায়গাটি আর খুব সুন্দরভাবে দেখা যাবে। অলরেডি 5:30 বেজে গেছে, 5:21 সূর্যোদয় হয়। তো এখন পর্যন্ত আমরা সূর্য দেখা পাচ্ছি না এই মেঘের কারণে। ঠিক এই যে জায়গাটি রয়েছে, ঠিক এই জায়গাটা থেকেই সূর্যটি উদয় হবে আজকে। এই যে দেখুন, এই যে মেঘগুলো উড়ে যাচ্ছে এখান থেকে, অসাধারণ একটি দৃশ্য। ওই দূরে যে দেখা যাচ্ছে, আমি যদি এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মিজোরাম ভিউ আর কি, মানে মিজোরাম ইন্ডিয়ার। আর এই পাশে যে মেঘগুলো রয়েছে সাদা, এগুলো টোটালি বাংলাদেশের ভিউ। যে আস্তে আস্তে মেঘ জমতে শুরু করেছে, একটু আকাশও পরিষ্কার হচ্ছে। গত সারা রাত ঘুমাতে পারিনি, কারণ হচ্ছে যদি উঠতে লেট হয়ে যায় তাহলে এই দৃশ্যটি মিস হয়ে যাবে। মেঘের সাথে মেঘ বিলাস করতে করতে কখন যে সময় ফুরিয়ে যাচ্ছে কিছুই টের পাওয়া যায়নি। মেঘ বিলাস শেষ হওয়ার পরে আমরা কিছুটা সময় ঘুমিয়েছি বাইরের এই অংশটিতেও। সকালের নাস্তাটি আমাদের কমপ্লিমেন্টারি থাকা সত্ত্বেও সেই খাবারটিও আমরা খেতে পারিনি। ঘুম থেকে উঠে একেবারে ব্রেকআঞ্চ করার জন্য বের হয়েছি। খাবারের গন্তব্য আবারও সেই মনটানা রেস্টুরেন্ট। এখন যেই জায়গাটিতে আমি রয়েছি সেটি হচ্ছে মনটানা রেস্টুরেন্টের 2য় তলায়। এটা ওদের উপরেও একটি খাবারের সুন্দর বসার প্লেস রয়েছে। আর ঠিক এখান থেকে এই যে হচ্ছে আমাদের যে কটেজটি রয়েছে সারা লুসাই, তার একটি অংশ দেখা যাচ্ছে, আরেকটি অংশ এই গাছের আড়ালে ঢেকে গেছে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর এখানে প্রচুর রিসোর্ট রয়েছে, আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে প্রচুর রিসোর্ট রয়েছে। এই সবগুলো রিসোর্টই খুব বেশি কাছাকাছি এবং একটু আমার কাছে যেন মনে হচ্ছে কনজাস্টেড। সেই তুলনায় এখান থেকে এসে সারা লুসাইয়ের এই রিসোর্টটিতে আমাদের সময়টা খুব ভালো কেটেছে। তবে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে সারা লুসাইয়ের যে কটেজ দুটো রয়েছে, সে কটেজ দুটো বাতাসে কিছুটা হলেও কম্পন সৃষ্টি করে। গত 2 দিন ধরে আমরা মন্টানাতেই খাবার খাচ্ছি। আজকে দুপুরের যে আয়োজন সেটা হচ্ছে এখানে ব্যাম্বু স্পেশাল বিফ বিরিয়ানি। আশিক চেষ্টা করতেছে যে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আশিক পারতেছে। আমি নিয়েছি। আইপিএ দেখে গেছিল বাসটা।
আমরা গত 2 দিন ধরে মোন্টানা দিয়ে যাচ্ছি। কোনো জায়গায় রিস্ক নিচ্ছে না, কারণ প্রথম দিন খাবার খেয়ে ভালো লাগছে। প্রথম দিন দুপুরবেলা হোটেলে গিয়ে খাবার নিয়ে গেছিলাম, আর গতকাল রাতে তো আমরা এখানে খেলাম হচ্ছে বারবিকিউ, বুঝছি গিয়া। আর এখন হচ্ছে বিফ দেন বিরিয়ানি। দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা কিছুটা সময় মোন্টানাতেই রেস্ট নিয়ে আবার বের হয়েছি ঘোরাঘুরির পর্ব শেষ করতে, কারণ আজকে আমাদের সাজেকে দ্বিতীয় দিন। পুরো সাজেক ঘুরে দেখতে হবে, যে বসে থাকলে চলবে না, তাই ঘোরার পর্ব শেষ করতে হবে। আমরা এখন যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে স্টোন গার্ডেন। একেবারেই পাশে আমরা যে রিসোর্টে উঠেছি এটার পাশেই। ছোট জায়গা তো, জায়গাটা সুন্দর। ওখানে এখানে কিছু পুরনো পাথর রয়েছে, অথবা সেই পাথরগুলো সংরক্ষণ করার জন্যই তারা এই পদ্ধতি অবলম্বন করেছে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। এটা বাংলাদেশের ভিউ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। স্টোন গার্ডেন ঘোরার পর্ব শেষ করে আমরা আবার চলে গেছি সেই ভাইরাল চায়ের দোকানে। চা পানের পর্ব শেষ করে আমরা আস্তে আস্তে ঘুরবো পুরো সাজেকের যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে। চা খাওয়া নিয়ে খুব বিপদে আছে, বুঝছো? কেন? কালকে একবার খাইছি, এটা নাকি বিষ। তাই এই বিষ খাওয়ার জন্য আবার আসছি, দেখি বেশি বেশি বিষক্ষয় হয় কিনা। তবে চাটা ভালো। চাটা ভালো, তাই না? চা পানের পর্ব শেষ করে আমরা চলে এসেছি সাজেকের অন্যতম মূল আকর্ষণ লুসাই গ্রামে। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। আমরা চলে আসছি লুসাই গ্রামে। 30 টাকা টিকিটের বিনিময়ে আমরা প্রবেশ করলাম লুসাই গ্রামে। গ্রামে লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী এই লুসাই গ্রাম। এবং এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। আর যদি তাদের পোশাক আপনি পরতে চান তাহলে তার জন্য 100 টাকা গুনতে হবে। আমরা প্রবেশ করেছি লুসাই গ্রামে। খুব ছোট একটি জায়গা, নিচেও যাওয়ার জায়গা আছে। আর এখানের সবচেয়ে ভাইরাল যেটা, সেটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। লুসাইরা মূলত একটি আদিবাসী জনগোষ্ঠী। তারা পাহাড়ি পশু পাখি হান্টিং করত, এবং এদেরকে হান্টিং করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। আমরা যে জায়গাটিতে এসেছি এটা একটি লুসাই গ্রাম আদলে তৈরি করা হচ্ছে একটি মডেল। খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে ওদের ঘর আর কি, লুসাই যে উপজাতি রয়েছে তাদের থাকার ঘর। এটা মনে হয় একটা রান্নাঘরের ডেমো বানানো। এই যে ওরা মূলত পাহাড়ি যে জীবজন্তু রয়েছে এগুলোকে শিকার করতো আর কি। ওরা বেসিক্যালি একটু শিকারী ধরনের। যে এটা হচ্ছে ওদের থাকার জায়গা মনে হয়। দুজনের একটু যে বলি খেলা খেলো। মিজান আর আশিক। লুসাই গ্রামে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে জলবুক, যে লেখা আছে জলবুক। জলবুক মূলত হচ্ছে 15 বছরের ঊর্ধ্বে যারা ঘুরতে আসতেন, দেখতে আসতেন, বা যারা ছিলেন লুসাইদের মধ্যে, তারা এই জায়গাটিতে এসে থাকতে পারতেন। শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া এই জায়গাটি থেকেই তারা পেতেন, সুযোগ সুবিধা পেতেন। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করা হতো। নারী ও শিশুদের জলবুকের ভেতরে প্রবেশের একেবারেই অনুমতি ছিল না। ব্রিটিশ শাসনামলে জলবুকের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টান ধর্মে দীক্ষা শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলুস কমতে থাকে। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহাসিক লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহাসিক পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা। এখন যেই জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে সাজেকের দারুস-সালাম জামে মসজিদ। বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সবথেকে উঁচু স্থানের মসজিদ আর কি।
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উপরে সবুজের বুকে দাঁড়িয়ে আছে এই মসজিদটির নাম দারুস সালাম জামে মসজিদ। দেশের সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকদের নামাজ আদায়ের কথা বিবেচনা করে সাজেকে এই মসজিদটি যৌথভাবে নির্মাণ করেন বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তলা বিশিষ্ট ভিতের উপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটির উচ্চতা 22 ফুটের মতো। 1 একর ভূমির উপর নির্মিত এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে 3,85,00,000 টাকার মতো। মসজিদটি ঘুরে দেখার পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি সাজেকের অন্যতম প্রধান আকর্ষণ কংলাক পাহাড়ের দিকে। অনেকগুলো সিঁড়ি, জানি না স্টেপ কতগুলো, কিন্তু এইটুকু বাতাস সাথে অবস্থা খারাপ হয়ে যেত। শুনেন ভাইয়া, আমাদের চেহারা যে আপনি ভিডিওতে ফ্রি ইউজ করবেন, এটা তো মারবো না। আমরা হলো অনেক মানে অনেক কপিরাইট সুপার মডেল, সো আমাদের চেহারা ইউজ করতে হলে আপনাকে পেমেন্ট দিতে হবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি একেবারে কংলাক পাহাড়ের চূড়ায়। শুধু আমরাই না, এখানে একটা পুকুর ছানাও আছে। আশিক এসছে। সাজেক মূলত রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া এই 3টি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট এবং কংলাকপাড়া 1800 ফুট উচ্চতায় এই কংলাক পাহাড় অবস্থিত। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলার বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়াও বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নামানুসারে এই পাড়ার নামকরণ করা হয়েছে কংলাক পাড়া। আরে পাশে রয়েছে একদম, বুঝাইবা দেখা তো পুরো ইয়া হয়ে যাবে। তুমি ওদের কি এনজয় করেছো, ছোট করে দাও। খাইতে দেয় না, তাতে না লোক ভালো না। এটা কত খাবার ডেট ফেলে আছে। ভাইয়া এত বড় দিলেন কেটে, কামতে ভাঙতে পারতেছে না। ভাইয়া কি প্রথম কাউকে খাওয়াচ্ছেন, বিড়াল কাউকে? আমি প্রথমবার খাওয়াচ্ছি না। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস ইজ নট বিড়াল। দেখে যাচ্ছে না, আমরা তো ফার্স্ট। এইটা ঠিক আছে, দেন নাকি মানে তাকায় আছে, দেন নাকি? ও মা গো, সুপার ফাস্ট। ও নিচে ফেলায় দেয় বারবার। কংলাক পাহাড়ের চূড়াটি আসলেই একেবারেই অসাধারণ। আপনারা যারা সাজেকে বেড়াতে আসবেন, কংলাক পাহাড়ের এই চূড়ায় আসা কখনোই মিস করবেন না। আগে ট্রেকিং করে আসা লাগলেও এখন সিঁড়ি করা হয়েছে, সেই সিঁড়ি দিয়ে একেবারে আরামে উপরে চলে আসা যায়। আমরা এই পাহাড়ি যে প্রাণীগুলো রয়েছে তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করছিলাম। ঠিক সেই মুহূর্তে একেবারে মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। বাতাসের বেগটা কেটে যাবে। সাজেক
একেবারেই পরিপূর্ণ করে দিয়েছে বৃষ্টিতে, আর তার থেকেও বেশি পরিপূর্ণ করেছে এই কংলাক পাহাড়ের বৃষ্টি। আমরা কংলাক পাহাড়ের বৃষ্টি আর মেঘ দেখে যাচ্ছি সাজেকের অন্যতম পর্যটন আকর্ষণ হেলিপ্যাডের দিকে। কংলাক পাহাড় থেকে আমরা ঘুরে চলে আসলাম এই মুহূর্তে হেলিপ্যাডে, সাজেক 0 পয়েন্ট। এই যে হেলিপ্যাড, পুরো হেলিপ্যাডটি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। অসাধারণ। মেঘ দেখতে এসেছি, তবে মেঘের মধ্যেই হাঁটাহাঁটি করছি। হেলিপ্যাডের পাশে এরকম প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে আপনি এই অঞ্চলের কিছু জনপ্রিয় খাবার রয়েছে, সেই খাবারগুলো কেমন কেমন আমি কিছু খবর না আশিক রিভিউ দিতে ভয় পাচ্ছে, তাই না? আশিক মাংস পছন্দ না, মাংস পছন্দ না, না মাংস আশিক দেখলাম ভুনা মাংস দিয়ে এই মোমোটা বানানো হয়েছে, এটা নরমালি পাওয়া যায় না কিন্তু। আচ্ছা, যতই মোমো খেয়েছি কোথাও এরকম ঝুরা মাংসের মোমো পাইনি। শুদ্ধ শুদ্ধ তো এখন ভালো লাগছে। ভালো লাগছে। কি মিজান ভাইয়া কেমন মোমো? কাছে নিয়ে কি করবেন? কাগজ নিয়ে ফালাই দেবেন ডাস্টবিনে, কেন নষ্ট হয়ে যায়, কিন্তু থাকে না। দিনেটা দিনেই দিনটা দিনে এখন না, পরে খাবো। এটা খালো হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। সাজেকের হেলিপ্যাড বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজেকে এটি একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে উপভোগ করা যায়। তবে আমাদের ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়। আমরা এখানে এসে যে জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে বৃষ্টি আর মেঘ, যেটি আমাদের কাছে আরো বেশি আকর্ষণীয় লেগেছে। আমাদের আজকের লাস্ট স্পট সব ঘোরা শেষ করেছি, এখন চলে আসছি হেলিপ্যাডে। অনেক মানুষ মোটামুটি, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মেঘের একটা খেলা চলছে। বৃষ্টির মুহূর্ত শেষ হয়েছে, এখন দূরের আকাশে অজস্র মেঘের ছোটাছুটি। পুরো হেলিপ্যাডটি একেবারে মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু হেলিপ্যাডে যে কজন আছি তাদেরকে দেখা যাচ্ছে। ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ ভিউ, বাংলাদেশ ভিউটা মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু মিজোরাম ভিউ যেটা আছে সেটা একেবারেই মেঘাচ্ছন্ন এবং অন্ধকার হয়ে আছে। প্রায় অনেকটা সময় হেলিপ্যাডে অবস্থান করেছি, মেঘের কারণে সূর্যাস্ত দেখার একেবারেই সুযোগ নেই। আমরা কিছুটা সময় অবস্থান করে নিচে নেমে পাহাড়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি। দেখতে দেখতে সাজেকে আমাদের ভ্রমণ পর্বটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। ঢাকার ব্যস্ত জীবন থেকে শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাগড়াছড়ি, তারপরে সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে মেঘের রাজ্যে পৌঁছে যাওয়া, দুটো দিন একেবারেই অসাধারণ ছিল। পাহাড়ের বৃষ্টি, মেঘে ঢাকা পথ, সারি সারি সবুজ পাহাড়, পাহাড়ি খাবারের স্বাদ আর কংলাক পাহাড়, লুসাই গ্রাম, সবকিছু মিলিয়ে সাজেক আমাদের উপহার দিয়েছে অসংখ্য অজস্র সুন্দর একটি মুহূর্ত। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় ছিল এই পুরো যাত্রায় আমরা একসাথে ছিলাম। একসাথে হাসি, আনন্দ, বৃষ্টিতে ভেজা আর প্রকৃতির মাঝে কাটানো এই সময়গুলো হয়তো একদিন শুধু ভিডিওই হয়ে থাকবে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে আমাদের সবার হৃদয়ে। সকাল 11টার স্পটে আমরা আবারও ফিরে যাব খাগড়াছড়ির থেকে। খাগড়াছড়ি গিয়ে সেখান থেকে আমরা আলুটিলা পর্যটন কেন্দ্র ভ্রমণ করব। আপনারা যারা আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিডিওটি দেখতে চান তারা আমার খাগড়াছড়ি ভ্রমণের আগের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে ব্রিজ